একটা মেয়ের বিয়ে ঠিক হয়, যে পরিবারের সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়, ওই পরিবার একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যে তাদের ছেলের বিয়ে দিতেই হবে। যেই জায়গায় তারা বিয়ে দিতে চেয়েছিল সেইখানে তারা বিয়ে দিতে পারেনি। অবশ্য এই মেয়েকে তারা প্রথমে দেখেছিল, তো তাদের তখন পছন্দ হয়নি, কিন্তু যেহেতু সময় কম তখন তারা ডিসাইড করলো যে ঠিক আছে, যে প্রথম মেয়েটাকে তারা দেখেছে সেই সম্পর্কে তারা ফিরবে। এবং অনেক ঘটনা ঘটার পরে সেই পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর পুরো পরিবারই তো এক হিসেবে একটা সম্পর্কে আবদ্ধ হয়। ঘটনা শুরু হয় বিয়ের 3 দিন পরে। প্রথমে একটা ছোটখাটো সমস্যা দেখা দিল। প্রত্যেকের হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে। কেউ ওই ডালা দিয়ে হয়তো কোনো কিছু ছাকছিল বা ছানছিল বা ছাড়ছিল, ওই ডালা হাত থেকে পড়ে যাচ্ছে, তো লাকড়ি হাত থেকে পড়ে যাচ্ছে। অথবা ওই যে দুপুরবেলা যখন রান্না করতে যাবে তখন 2টা বাজে, গ্রামের 2টা আপনি বুঝতে পারবেন না কীরকম 2টা, ঘড়ির সময় যদি আপনি ধারণা না রাখেন। তো ওই 2টা বাজে যখন তারা খাওয়া দাওয়ার পরে যখন অন্যান্য কাজ কারবার শেষ করবে, ওই থালাবাটি গুছিয়ে রাখছে, সেই থালাবাটি ক্র্যাশ করে পড়ে যাচ্ছে। এটা কিন্তু তৃতীয় দিনের দিন। রাতের বেলা না অদ্ভুতভাবে 2-1 জনের কিছু সমস্যা দেখা দিল, যেমন তারা উদ্ভটভাবে নিঃশ্বাস নিতে লাগলো ঘুমের ভেতরে, অনেকটা এরকম। যখন নিঃশ্বাস নিচ্ছে এক ধরনের শব্দ তৈরি হচ্ছে এরকম। তো আপনি নাক ডাকার সাথে এটাকে মেলাতে পারেন, কিন্তু 2-1 জন যারা একদমই অনেক আগের মানুষ তারাই এই শব্দগুলোর সাথে পরিচিত। এই শব্দগুলো করে কারা জানেন? এই শব্দগুলো তারা করে যারা মানুষ না। যখন কাউকে ভর করে, ওই ভর করার আগে ওরা ওই শরীরের উপরে যখন নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে, তখন ওই শরীরের ভেতরে থাকা রূহ অন্যান্য সত্তার সাথে এই বাইরে থেকে আসা সত্তার এক ধরনের লড়াই চলতে থাকে। এবং এই লড়াইটা এমন, ধরুন আপনার উপরে ভারী একটা ভবন চেপে বসার চেষ্টা করছে, আপনি কিন্তু সেই ভবনকে ধাক্কা দিয়ে সরাতে পারবেন না। মানে যতটুকু পারছেন সেই ভবনকে আপনি ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন, এবং একসময় হয় কি যে ভবনটা আপনার উপরে চড়ে বসে। ঘটনা কিন্তু এরকমই। এই যে চড়ে বসার যে অবস্থাটা তৈরি হয়, ঠিক ওই সময় কিন্তু এই এরকম শব্দগুলো দেখা দেয়। কারণ আপনার রূহ আপনাকে জাগানোর চেষ্টা করছে ওই একই সময়, কিন্তু আপনি জাগতেও পারছেন না, কারণ ওই একই সময়ে ওই এন্টিটিও আপনাকে জাগাতে নিষেধ করছে বা সে জাগতে দিচ্ছে না আপনাকে। আপনাকে বোঝানোর জন্য বললাম, ওই রূহের কনসেপ্টে ইচ্ছা করে গেলাম না, শুধু বোঝানোর জন্য বললাম যে এখানে লড়াই চলতে থাকার কারণে ওই লড়াইয়ের ফিডব্যাকে এই শব্দগুলো আসে। ওই 2-3 জন যখন বুঝতে পারলো, তারা এর আগে থেকেও একজন বুঝতে পারছিল, মানে ওই বাড়ির একজন বয়োবৃদ্ধ মানুষ বুঝতে পারছিল, ওই 2-3 জনের ভিতরে তিনি একজন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে বিয়েতে কোনো কিছু ঠিক নেই, কারণ বিয়ের দিন তিনি লক্ষ্য করে দেখছিলেন যে একটা অদ্ভুত লোক দেখা যায় মাঝে মাঝে, মানে ক্ষণিকের জন্য, কয়েক মুহূর্তের জন্য। লোকটা সেন্টো গেঞ্জি গায়ের তার, কিন্তু সে অদ্ভুতভাবে মানে এদিক সেদিক এমনভাবে ঘোরাফেরা করতো, এমনভাবে চলাফেরা করতো যেন সে, মানে তার ঘাড় যেন সে কোনোদিন ঘোরাতে পারছে না, একেবারে সোজা স্টিফ ভঙ্গিতে। উনি সেটা দেখেছিলেন, বাকিরা সবাই কিন্তু তখনও তা জানতো না। ওই যে 2-3 জনের মধ্যে যেহেতু তিনি একজন ছিলেন, তো এই শব্দগুলোর সাথে তারা পরিচিত। পরের দিন সকালবেলা তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করলো। নিজেদের ভিতরে আলোচনা করার এক পর্যায়ে বিকটভাবে একটা শব্দ হলো, বিকট একটা শব্দ। কিন্তু এই বিকট শব্দটার উৎস কোথায় কেউ বুঝে উঠতে পারছে না। শব্দটা কিন্তু হয়েছে, কেউ অনুভব করছে তার বামে, কেউ অনুভব করছে তার ডানে, কেউ দূরে রয়েছিল সে অনুভব করছে ঘরের ভিতরে হয়েছে, ঘরের ভিতরে লোক অনুভব করছে বাইরে হয়েছে। কিন্তু শব্দটা ছিল অনেকটা বিস্ফোরণের মতো, কিন্তু কম্প্যাক্ট, অদ্ভুত এক ধরনের শব্দ। এই শব্দ হওয়ার পরে তারা আরও বলাবলি করা শুরু করলো এবং জোর দিতে লাগলো, কারণ এই শব্দগুলো অনেকটা জিনের সাথে রিলেটেড। কারণ এই অদৃশ্য প্রাণী যখন আশপাশে ঘোরাফেরা করে, সেই ধরনের শব্দ তৈরি করতে পারে, তা তার জন্য কঠিন নয়।
যেহেতু এখন চতুর্থ পঞ্চম দিন চলছে বিয়ের, এই পর্যায়ে বাড়িতে একজন কবিরাজ বা অন্য কাউকে নিয়ে আনা খুবই কঠিন। নিয়ে আনা হলো এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি হচ্ছেন একজন কবিরাজ, কিন্তু তার ওই বেশভূষায় সেটা বোঝা যায় না, এবং তিনি একজন সনাতন ধর্মাবলম্বী। তিনি বাড়িতে প্রবেশ করার পরে তিনি নিজে বলছিলেন সবাইকে, তা হচ্ছে এই বাড়ির ভেতরে 2টা জিন ঘোরাফেরা করছে। এই 2টা জিনের কাজ হচ্ছে একটাই, এই ছেলে যাতে শান্তিতে থাকতে না পারে। এখন এই ছেলে শান্তিতে যাতে না থাকতে পারে এই জন্য বিয়েতে বিভিন্ন সময় বাধা দিয়েছে, কিন্তু এইবার যখন বিয়ে হয়ে গেল, বিয়েতে তার বাধা দিতে পারছে না দেখে এখন সেই বাড়ির লোকজনকে এবং ওই ছেলেকেও ডিস্টার্ব করার চেষ্টা করে যাচ্ছে। এবং সেই ভদ্রলোক বলে দিয়ে গেলেন যে আপনারা ওই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না, এটা ধীরে 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 ঠিক হয়ে যাবে। কিন্তু কোন ব্যাপার কখন কোথায় যে ঠিক হবে তা আসলে বলা খুব দুষ্কর। 2 দিন পর একদিন রাতের বেলা বাড়ির বাইরে থেকে ওই নতুন জামাই সে ফিরে আসছে, তার সাথে একজন লোক, তারা দুজনে একসাথে ফিরে আসছে। ফিরে আসার পথে তারা রাস্তার উপরে অদ্ভুতভাবে একটা মানুষের লাশ পড়ে থাকতে দেখে। মানুষের লাশ, অদ্ভুতভাবে ওই মানুষের লাশটা এমন একটা অবস্থায় ছিল, ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে, চোখ রয়েছে, কিন্তু তা বোঝা যায় না। অনেক কাছে গিয়েছে তার আলো মারতে মারতে, এমন একটা দূরত্ব যে লাশ দেখার পরও মানুষ মনে করে যে সংক্রামক ব্যাধি অথবা লাশ হয়তো উঠে লাফ দিয়ে তাদেরকে ধরতে পারে। এই ভয়ে লাশ থেকে দূরে দাঁড়িয়ে থেকে তারা আলো মিলে দেখার চেষ্টা করছিল। ওই যে লাশটা যে শুয়ে রয়েছে, সে শুয়ে রয়েছে তাদের দিকে ঘুরে তাকিয়েই, তার চোখের ভিতরে কেমন দগদগা ঘা। হঠাৎ ওই লাশটা শোয়া থেকে বসে পড়ল। বসে পড়া মাত্রই যে নতুন জামাই তার সাথে যে ব্যক্তি ছিল সে সেখান থেকে এক দৌড় দেয়। কোথায় পালিয়ে গেল তা কেউ জানে না। এদিকে যে নতুন জামাই সেখানে স্তব্ধ হয়ে রইল। নতুন জামাইয়ের কথা হচ্ছে ওই ওই অদ্ভুত ধরনের মানুষ যার লাশ সে দেখতে পাচ্ছে, সে ধীরে 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 হামাগুড়ি দিয়ে দিতে তার কাছে এসছে। আসার পরে তার মুখের ভিতরে কি জানি এটা ঢুকিয়ে দেয় আর বলে শিবা। তো সে চিবাচ্ছিল এবং তা কেমন জানি কষের মতো, অনেকটা কষ, এরকম কষ সে চিবাচ্ছিল এবং এইটুকুই তার মনে রয়েছে। লোকজন এলো, কারণ যে পালিয়ে গিয়েছে সে তো লোকজন ডেকে নিয়ে আসছিল, কারণ নতুন জামাই আসেনি। নতুন জামাইকে আশপাশে খোঁজা হলো এবং পাশেই, সেই রাস্তার পাশেই এক জঙ্গলের ভেতরে নতুন জামাইকে পাওয়া গেল এমন এক অবস্থায় যেন সে পুরোপুরি পজেসড বা পুরোপুরি পজেসড না। সে বিড়বিড় করে কি জানি বলে যাচ্ছে এবং সেটা বড়ই গাছের নিচে বসা, সেখান থেকে তাকে টেনে বের করা হলো, তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো, তাকে সুস্থ করার চেষ্টা করা হলো। তার সুস্থ হতে হতে সময় লাগছিল। এই সময় লাগার ভেতরে আরেকজন কবিরাজ নিয়ে আনা হলো। সেই কবিরাজ আবার বলে দিল সোজা সাপটা যে এদের ক্ষতি করার জন্য এত কিছু। তখন সেই ব্যক্তির সাহায্য চাওয়া হলো যে এই পরিবারকে জিনের হাত থেকে বা এই যে ক্ষতিগুলো রয়েছে এই ক্ষতিগুলোর হাত থেকে সে রক্ষা করতে পারবে কিনা। তখন সেই ব্যক্তি বলল যে তার কিছুদিন সময়ের প্রয়োজন। ওই ব্যক্তি এই নতুন জামাইকে, মানে নতুন জামাইয়ের স্ত্রীকে বলেছিল যে তুই সবসময় তোর এই স্বামীর প্রতি দোয়া করতে থাকবি, তোর স্বামীর উপরে তুই দোয়া করবি, কারণ তুই কোনো অদ্ভুত কারণে তোর স্বামীর উপরে তুই নাখোশ থাকিস না। তো সেই দোয়া অত্যন্ত জরুরি তোর স্বামীর হেফাজতের জন্য। এই কথাটা যে সেই ব্যক্তি কেন বলেছিল তা তখন পর্যন্ত মানুষজন জানতো না, কিন্তু এখন আমরা জানি। এই ব্যক্তি যখন এ কথা বলেছিল যে তুই সবসময় দোয়া করবি, তুই নাখোশ থাকবি না, এই পর্যায়ে এসে সে নিজেকে এমন একটা জায়গায় বসালো, যে জায়গায় বসিয়ে সে পুরো ব্যাপারটার উপরে নিজের অবজারভেশন রাখার চেষ্টা করতে পারছিল। মানে অবজারভেশন বলতে মানুষ যারা আসলে কেপেবল
তারা কোনো কিছু না দেখেও সেই জায়গা থেকে সেই জায়গাটা স্পর্শ করতে পারে এবং তারা সেই পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ নিতে পারে। এর মানে এই না যে আপনাকে দিয়ে আমি এটা খুন করিয়ে ফেলবো, তা নয়। মূলত যখন ওই শয়তানি জিনিসগুলো, ওই বৎসরের জিনিসগুলো সে ক্ষতি করার চেষ্টা করবে, সে নিজের শক্তির ক্ষমতা বলে দোয়া দুরুদ পাঠ করে হোক বা যে কোনো কিছু করেই হোক, সে নিজের ক্ষমতা বলে সেইখানে বাধা সৃষ্টি করবে যাতে ওই এন্টিটির ভেতরে না ঢুকতে পারে বা এন্টিটি যাতে সবার ক্ষতি না করতে পারে। এবং এইভাবে করতে 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 একটা সময় তাদের আশপাশ থেকে যত ধরনের বালা মুসিবত ছিল, এই বালা মুসিবতগুলো সরে যায়। এই বালা মুসিবতগুলো যত ধীরে ধীরে সরছিল, তত আস্তে 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 তাদের ভেতরে যে অশান্তি রয়েছে, নতুন জামাই হিসেবে নতুন সংসার, তার যে অশান্তিগুলো রয়েছে, সেই অশান্তিগুলো একেবারে একেবারে গায়েব হয়ে গেল। ওই কবিরা যিনি আর কি এই মেডিটেশন পড়ছিলেন এইভাবে, তিনি বলেছিলেন যেহেতু তার নিয়ম অনুযায়ী যে সে দোয়া করবে এবং বাকি ব্যাপারগুলো তিনি দেখবেন। ওই কবিরাজের কাছে যাওয়া হয়েছিল একবার, এবং তখন ওই কবিরাজ নাকি বলেছিল যে আপনি এর পরের বার সব সময় চেষ্টা করবেন ভালো কাজ করে বা ভালো নিয়তে বের হতে। যখনই ঘর থেকে বের হন না কেন, কোন জিনিসের উপরে পা দিচ্ছেন আর কোথায় কি করছেন না করছেন, এই সমস্ত কিছু আপনাকে চিন্তা করতে হবে বা এই সমস্ত কিছুর উপর আপনার নজর রাখতে হবে। কারণ কে কখন কোথায় কিভাবে বসে থাকে তা আপনি বুঝতে পারবেন না। আপনার বিয়ের দিন এবং বিয়ের আগের দিন পরপর দুইটা ভুল করেন আপনারা রাস্তায়। এই দুইটা ভুল হচ্ছে কি, ময়লা পানির ছিটা মারা, এবং এই ময়লা পানির ছিটা যেটা আপনারা ব্যবহার করেছিলেন, সেই ময়লা পানির ছিটা তাদের গায়ে লাগার কারণে তারা এই পরিমাণে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। বেশ, ঘটনা এখানেই শেষ। যদি এবার এই ঘটনার ব্যাপারে বলি, আমার নিজের অবজারভেশন যেটা, এটা এই শেষের দিকে এসে একদম ক্লিয়ার হয়ে গেছে যে এটা নিজস্ব কোনো মিস্টেকের কারণে এই জিনিসটা তাদের পিছু নিয়েছিল। হয়তো মনে হতে পারে, আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে কেউ চালান করেছে বা কেউ তাবিজ করেছে, কিন্তু আমারও মনে হয় এটা যে এটা এরকম হতে পারে, এটা এরকমই হতে পারে। এবং যদি আপনি চিন্তা করেন, ওই ব্যক্তি মানে যাকে সর্বশেষ নিয়ে আনা হয়েছিল, তার সাহায্য নিয়ে তাদের পরিবার আর কি পরবর্তীতে রাস্তায় আসলো, মানে ঠিকঠাক হলো পরিবার। ওই ব্যক্তি কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় বসে থেকে সে ফাইট করবে এমন এক এন্টিটির সাথে যে এন্টিটি তার কাছ থেকে অনেক দূরে? এটা আসলে সম্ভব, এটা জিজ্ঞাসার মাধ্যমেই সম্ভব। আপনি ঘরে বসে নিজেকে ওই জায়গায় আবিষ্কার করতে পারবেন, এবং আবিষ্কার করার পরে ওই পাশে আশপাশের যত হঠকারী উপস্থিতি রয়েছে, এই উপস্থিতিগুলোর সাথে আপনি লড়তে পারবেন। এটা কেবলই এই ক্ষমতাগুলো অর্জনের মাধ্যমে মানুষের দ্বারা সম্ভব। আমি বলছি না যে ওই ব্যক্তি এরকম ক্ষমতাধর, আমি সেটা বলছি না। আমি পুরো ঘটনা যে বলে যেটা বুঝতে পারলাম, আমি আমার সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।